সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। তোমাদের সাথে অনেকদিন পরে আমরা আবার একত্রিত হলাম ক্লাস নেওয়ার জন্য। তো তোমাদের অনেকদিন বন্ধ ছিল প্রি-টেস্ট পরীক্ষার জন্য। তো আশা করি তোমরা যারা আমার আগের ক্লাসটা দেখেছো তারা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে সম্পর্কে তোমরা অনেকগুলো ক্লাস পেয়েছো। একটা হলো সম্ভবত এটা ষষ্ঠ ক্লাস, তার আগে আমি তোমাদের 5টা ক্লাস করিয়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে কি কি পড়িয়েছিলাম আমি আবার একটু ধারণা দিচ্ছি। 1 নম্বর আমরা পড়েছিলাম যে ঋণ ব্যবস্থাপনা কেমন। 2 নম্বরে আমরা পড়েছিলাম মজুদ ব্যবস্থাপনা। 3 নম্বরে আমরা পড়েছিলাম নগদ ব্যবস্থাপনা। তো আজকে যেহেতু তোমাদের ক্লাস শুরুর পর থেকে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে আমি আইডিয়া দিচ্ছি বা অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, তো সৃজনশীলটা এভাবে করা হয় না। তো আমি চেষ্টা করব আজকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে ওই প্রশ্নগুলার আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিতে কেমন। তো যেহেতু আমি চেষ্টা করব তোমাদেরকে আজকে ঋণ ব্যবস্থাপনা থেকে একটা সৃজনশীল অঙ্ক করে দিতে, মজুদ ব্যবস্থাপনা থেকে একটা সৃজনশীল অঙ্ক করে দিতে এবং নগদ ব্যবস্থাপনা থেকে যদি সম্ভব হয় যতটুকু আমি করে দিব। তো সেই হিসেবে ঋণ ব্যবস্থাপনার যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ের মধ্যে বা আমরা যেগুলো এতদিন করছি সেটা কিভাবে সৃজনশীল আকারে আসে সেটা আমরা আজকে করব। সেখানে তোমরা যাদের বই আছে তোমরা বইয়ের পিছনেও যেতে পারো বা আমি এখানে লিখছি যশোর বোর্ড 2016-তে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি এখানে লিখেছি, তোমরা ইচ্ছা করলে তুলে নিতে পারো কেমন। যশোর বোর্ড 2016, ঠিক আছে, যশোর বোর্ড 2016 সেখানে বলা আছে মিস্টার রফিক একজন মোটর বাইক ব্যবসায়ী, তিনি হিরো কোম্পানি বাইক 210 নিট 30 শর্তে ধারে ক্রয় করেন, ঠিক আছে, কিন্তু তিনি ইচ্ছে করলে 410 নিট শর্তে বাজাজ কোম্পানির বাইক ধারে ক্রয় করতে পারেন। আমরা ব্যবসা ঋণ সম্পর্কে যেটা বলেছিলাম যে ব্যবসা ঋণটা হলো মূলত যে ধারে পণ্য ক্রয় এবং বিক্রয় করা যদি সেটা নির্ধারিত তারিখে পরিশোধের শর্তে, অর্থাৎ যদি বলা থাকে যে রফিক সাহেব হিরো কোম্পানির বাইক বাকিতে ক্রয় করলেন, সেটা কিন্তু ব্যবসায় ঋণ হবে না। ব্যবসায় ঋণ হবে যদি হিরো কোম্পানির বাইকটা 210 নিট 30 শর্তে ক্রয় করে থাকেন। কারণ ব্যবসায় ঋণটা হলো যে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে পণ্যটা ক্রয় করা কেমন। তো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। সেখানে বলছে যে হিরো কোম্পানি ব্যবসায় ঋণের ব্যয় কত। তো ব্যবসায় ঋণের ব্যয়কে আমরা বলি যে কস্ট অফ ট্রেড ক্রেডিট KTC বা ব্যবসায় অথবা ব্যবসায় ঋণের ব্যয়, আমরা যেটাই বলি না কেন। CP মাইনাস DP গুণন 100 কেমন। তো সেখানে আমরা দেখব যে কিভাবে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব। এখানে তোমরা বইয়ের মধ্যে দেখবা সেটা লেখা থাকে CDR
মনে রাখবা অ্যাকাউন্টিং বা ফিন্যান্সের মধ্যে ডিসকাউন্ট বলতে আমরা শুধু বুঝি নগদ ডিসকাউন্ট এবং কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা অ্যাকাউন্টিংয়ে কখনো হিসাবভুক্ত হয় না, সবসময় নগদ বাট্টাটাই হিসাবভুক্ত হয়। যদি তোমরা সেটা কোনো কোনো বইয়ের মধ্যে দেখবা CDR ক্যাশ ডিসকাউন্ট রেট, আর আমরা অঙ্কের মধ্যে যদি ডি দেখি তাও আমরা বুঝে নিব যে ডিটাও একটা নগদ বাট্টা। কেমন? তো আমরা সেখানে ডিটা কত, ডিটা হলো যেহেতু আমরা হিরো কোম্পানির ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করছি, তাহলে হিরো কোম্পানির ডিটা হলো 2, আর এই তো ডিটা হলো 2, আর এখানে আছে সিপি। সিপি মানে হলো যেটাকে আমরা বলি ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড। কেমন? তো ক্রেডিট পিরিয়ডটা হলো বাকির মেয়াদ, এটাকে বলা হয়, এটা হলো সিপি। তাহলে বাকির মেয়াদ হলো এখানে 30 দিন। আরেকটা হলো ডিপি, ডিপি মানে হলো ডিসকাউন্ট পিরিয়ড, যেটাকে বলা হয় বাট্টার মেয়াদ। কেমন? তাহলে এটা হলো 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি 200 মাইনাস 2 360, 30 মাইনাস 10 গুণন 100। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাই যে 36 মাইনাস 7%। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো। আমি চেষ্টা করব ঘটাও আমি এখানে তোমাদেরকে করে দিতে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তো এখানে আমরা যে জিনিসটা করব মূলত এটা হলো যে আমরা একবার যদি পণ্যটা বাকিতে যদি সুযোগ পাওয়া হয় তাহলে গড়ে বছরে কতবার, গড়ে হলো 36.73% তার ব্যবসায় ঋণের ব্যয় হয়। ব্যবসায় ঋণের ব্যয়টা হলো যে বাকিতে পণ্য যদি আমি পণ্যটা ক্রয় করি, ক্রয় করার পরে আমি যদি ছাড়টা যদি আমি না নেই, সুবিধাটা যদি আমি না নেই, তাহলে আমি ধরে নিব যে এটা আমার ব্যয়। আবার আমি যদি পণ্যটা এমন হয় যে আমি পণ্যটা বিক্রি করলাম, আমি বিক্রি করার পরে আমি এই সুবিধা দিলাম, কিন্তু কাস্টমার এই সুবিধার জন্য আগে ভাগে টাকা দিয়ে দিল, তাহলে আমি টাকাটা কম নিলাম। সেটাই বিষয়টা আমি বলি তোমাদেরকে। যখন আমরা অ্যাকাউন্টিং পড়ছি সেখানে আমরা একটা জাবেদা পড়ছিলাম, তোমাদের মনে আছে? ক্রেতার দৃষ্টিকোণ থেকে আমরা এই জাবেদাটা পড়ি, সেটা হলো প্রদেয় হিসাব, ডেবিট, নগদ, নগদান হিসাব, ক্রেডিট, আর হলো প্রাপ্ত বার্তা ক্রেডিট। এইটা হলো ক্রেতার দৃষ্টিকোণ থেকে। কেমন? বিক্রেতার দৃষ্টিকোণ থেকে আমরা যখন এটা করি তখন সেটা হয় নগদান হিসাব, ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে যখন আমরা এই দুটা জাবেদা দিই, এই যে বার্তাটা, এই বার্তাটাকে আমরা বলি নগদ বার্তা। তাহলে ক্রেতা যখন কোনো পণ্য কিনে সে সুবিধা যখন পেয়ে যায় তখন সেটা হয় প্রাপ্ত বার্তা। বিক্রেতা তখন সেক্ষেত্রে বিক্রেতার জন্য এটা ব্যয়, আবার বিক্রেতার কাছে সেটা একটা প্রদত্ত বার্তা, সেটা একটা ব্যয়। তো আমরা এই জিনিসটাকে আমরা ফিন্যান্সে যখন আমরা বার্তার হিসাবে করি তখন আমরা এইভাবে দেখাই। কেমন? তাহলে মিস্টার রফিক যদি বাজাজ কোম্পানির বাইক ক্রয় করে তাহলে সে তার ব্যবসা ঋণের ব্যয় হবে 36.73%। এবার ঘয়ে কি বলছে আমরা একটু দেখব। কেমন? যশোর বোর্ড 2016 ঘতে বলছে যে উদ্দীপকের দুটি কোম্পানির বাইকের মধ্যে মিস্টার রফিকের জন্য কোনটি অধিক গ্রহণযোগ্য। দেখো এখানে বলছে উদ্দীপকে দুটি কোম্পানির বাইকের মধ্যে
মিস্টার রফিকের জন্য কোনটি গ্রহণযোগ্য কেমন, এটা জানতে চাইছে তারা। এখানে একটা বিষয় খেয়াল রাখবা, এখানে বলে নাই যে বাজাজ কোম্পানির বাইকটার ব্যয় নির্ণয় করতে বলে নাই। সৃজনশীলে এই বিষয়গুলো কখনো বলবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে যেহেতু হিরো কোম্পানির ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা হয়ে গেছে, তাহলে বাজাজ কোম্পানিটা যত বলে নাই, তার মানে আসেই তো হিরো কোম্পানি এবং বাজাজ কোম্পানি, তাহলে অটোমেটিক্যালি বাজাজ কোম্পানিটাও বের করতে হবে। তো আমরা বাজাজ কোম্পানির এটা বের করব, কেটিসি D100 মাইনাস ডি সিপি মাইনাস ডিপি গুণন 100, কেমন, ঠিক আছে। তো ডি হলো এখানে বাজাজ কোম্পানির ডি হলো ডিসকাউন্ট হলো 4, কেমন, মূলত এটা 2% আমরা বলবো, 4%। এবং সিপি হলো এখানে হলো 30, এটাও সিপি কত, এটাও 30, এটাও সিপি 30, আর এটা ডিপি হলো 10, কেমন, এটারও ডিপি হলো 10। তাহলে আমরা এখানে বের করি 2, এটা হলো 4, 100 মাইনাস 4 গুণন 360, 30 মাইনাস 10 গুণন 100 সমান সমান বাজাজ, আমরা যেটা দেখলাম বাজাজ কোম্পানির ব্যবসায়ী ঋণের ব্যয় হলো 75%, 75%। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হলো যে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা যখন ব্যবসায়ী ঋণের ব্যয়টা নির্ণয় করি, আসলে ব্যয়টা কার, আমরা এটা মাঝে মাঝে চিন্তা করি, এই ব্যয়টা কার। তো এখন এখানে ব্যয়ের ক্ষেত্রে যে ব্যয়টা মিস্টার রফিক মোটর বাইক ব্যবসায়ী যখন তার বাইকটা ক্রয় করবে, তখন ব্যয়টা আমরা মিস্টার রফিকের হিসাব করব। তো রফিক সাহেব যখন নাকি হিরো কোম্পানির বাইকটা উনি যদি ক্রয় করেন, তাহলে উনার ব্যয় হবে 36.73% গড় বার্ষিক ব্যয়। উনি যদি বাজাজ কোম্পানির বাইকটা যদি উনি ক্রয় করেন, দেখো বাজাজ কোম্পানির বাইকটা ক্রয় করলে উনার গড়ে ব্যয় হবে 75%। সেক্ষেত্রে উনার আমরা সৃজনশীলটা কিভাবে এখানে লিখবো, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মিস্টার রফিকের এই দুইটা ব্যয়ের মধ্যে যদি উনি হিরো কোম্পানির বাইকটা ক্রয় করেন, তাহলে উনার জন্য অধিক গ্রহণযোগ্য, অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে যেটা কম হবে সেটাই হলো গ্রহণযোগ্য। কারণ উনি যদি হিরো কোম্পানির, তাহলে বাজাজ কোম্পানির ক্ষেত্রে উনার ব্যয় হবে 75%, হিরো কোম্পানির ক্ষেত্রে উনার ব্যয় হবে 36%। তাহলে উনি হিরো কোম্পানিটা গ্রহণ করাই অধিক যুক্তিযুক্ত। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। মনে রাখবা, যদি ব্যয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হলো যে ব্যয়ের ক্ষেত্রে ব্যয় যেটা কম সেটা হলো অধিক গ্রহণযোগ্য, কেমন। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী, এবার আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব, সেটা হলো যে চট্টগ্রাম বোর্ড 2016, কেমন। আশা করি তোমরা আমার সাথেই থাকবা। চট্টগ্রাম বোর্ড 2016, তো
তোমরা সবাই যাও, বইয়ের পিছনে গেলে পাবা চট্টগ্রাম বোর্ড 2016, কেমন? সেখানে দেওয়া আছে জনাব আনোয়ার ব্যবসায়ের কার্যকরী মূলধন সংগ্রহের জন্য দেওয়া আছে জনাব আনোয়ার মূলধন সংগ্রহের জন্য 210 নিট 30 শর্তে 210 নিট 30 শর্তে ব্যবসায়িক ঋণ সংগ্রহ করতে পারেন। কেমন? ব্যবসায়িক ঋণ সংগ্রহ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ব্যবসায়িক ঋণ সংগ্রহ করতে পারেন অথবা বাণিজ্যিক ব্যাংক থেকে 1.50% মাসিক চক্রবৃদ্ধি সুদে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা হলো তোমরা দেখবা যে চট্টগ্রাম বোর্ড 2016, কেমন? এটা একটা ব্যবসা ঋণের ব্যয়ের অঙ্ক। সেখানে বলছে যে জনাব আনোয়ার ব্যবসায়ের কার্যকরী মূলধন সংগ্রহের জন্য, কার্যকরী মূলধনটা কি? অ্যাকাউন্টিং এ কার্যকরী মূলধন, যেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি, কার্যকরী মূলধন বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট সময়ে 1 বছর বা তার কম সময়ে একটি প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ এবং দায়ের পরিচালিত হয় এবং দায়ের যে পার্থক্য, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। সংগ্রহের জন্য 210 নিট 30 শর্তে ব্যবসায়িক ঋণ সংগ্রহ করতে পারেন, অথবা উনি ব্যাংক থেকে মাসিক এটাও সংগ্রহ করতে পারেন। তাহলে আমাদের এখানে সৃজনশীলটার মধ্যে তোমরা বইয়ের মধ্যে দেখে নিবা, সৃজনশীলে বলছে যে ঘয়ের মধ্যে বলছে যে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো, ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করতে বলছে, কেমন? তাহলে আমরা এখানে দেখব যে KTC সমান D 100D 360 CP DP গুণন 100, কেমন? তাহলে আমরা এখানে দেখতে পারি D হলো গুণন 360 30 10 298 গুণন 360 আর হলো 20 গুণন 100। এটাকে আমরা দিলে 36.73% হবে, কেমন? 36.73%ই হবে। আচ্ছা, ঠিক আছে। এটা হলো যে যখন জনাব আনোয়ার যদি মূলধন সংগ্রহের জন্য এই শর্তে উনি যদি ঋণ সংগ্রহ করেন, ঠিক আছে, তাহলে উনার ব্যবসায় ঋণ নিল, অর্থাৎ পণ্যটা উনি যদি ধারে নেয়, মানে পণ্যটা যদি উনি নগদে না কিনে
উনি ধারের মাধ্যমে ক্রয় করে, তাহলে উনার ব্যয় হবে 36.73%। ঠিক আছে, এখন আমরা দেখব যে এইটা, তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ঘয়ের মধ্যে বলছে উনি যদি মাসিক যদি উনি 15% 1.5% মাসিক চক্রবৃদ্ধি সুদে স্বল্প মেয়াদী ঋণটা উনি সংগ্রহ করেন, তাহলে উনার কিভাবে আমরা হিসাবটা করতে পারি? এটা দুইভাবে করা যায়। এটা প্রকৃত সুদের হারের মাধ্যমেও করা যায়, অথবা এটা আরেকভাবে করা যায়, সেটা হলো যে যদি আমরা অন্যভাবে, তা আমি আগে প্রকৃত সুদের হারটা দিয়ে দেখাই। তাহলে যেমন আমরা এখানে দিব প্রকৃত সুদের হার, কেমন, যেটাকে বলা হয় EIR সমান সমান গুণন 100। ঠিক আছে, তাহলে এখানে হবে যে এটা হবে 1 প্লাস 0.015 এম হলো মাসিক, যেহেতু বলছে সেহেতু হবে 12, আর এম হইল কত 12, যেহেতু এক বছরে 12 বার, কেমন, এ 1 গুণন 100, তাহলে আমরা এটা পেতে পারি 1.151%। ঠিক আছে, তাহলে আমরা দুটো বিষয় খেয়াল রাখো, অঙ্কটা কোন বইয়ের মধ্যে এইভাবেও তারা করে দিছে। যদি জনাব আনোয়ার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয় মাসিক চক্রবৃদ্ধি 1.15 হারে, তাহলে উনার মূলত ব্যয় হবে 1.15%। তাহলে উনার কোনটার মাধ্যমে ঋণ নেওয়া যুক্তিসঙ্গত? তাহলে উনার ঋণ নেওয়া যুক্তিসঙ্গত হলো যে এই বাণিজ্যিক ব্যাংক থেকে, কেমন, আচ্ছা, কারণ এটাতে 36%। কোন জায়গায় আমরা এটাকে আমরা এভাবেও দিতে পারি, তোমরা দেখো, সেটা হলো উনি যদি মাসিক যদি চক্রবৃদ্ধিতে সুদ নেয়, তাহলে বার্ষিক সুদ আমরা এভাবেও দিতে পারি 1.50 গুণন 12, 1.50% গুণন 12 সমান সমান 18%। কোন বইয়ের মধ্যে এভাবেও দিচ্ছে যে উনি যদি ব্যবসায়ী ঋণের মাধ্যমে উনার যদি পণ্যটা সংগ্রহ করে, তাহলে উনার ব্যয় হবে 36.73%। কেমন, এখন উনি যদি ব্যাংকের মাধ্যমে ঋণ নেয়, তাহলে মনে রাখতে হবে এই ব্যাংক থেকে যদি উনি ঋণ নেয়, তাহলে গড়ে উনার এক বছরে উনার 18% ব্যয় হবে। তাহলে উনি যদি ব্যবসায়ী ঋণের মাধ্যমে নেয়, তাহলে উনার 36% ব্যয় হবে। তাহলে উনার কি করা উচিত? উনি ব্যাংক থেকে ঋণ নিয়ে এই সম্পদটা নগদে ক্রয় করা উচিত। এই গেল একটা। ঠিক আছে, আবার অনেক সময় আমরা যদি সেটাকে কার্যকরী সুদের হারের মতো করি, কার্যকরী সুদের হার অথবা কার্যকরী সুদের হারের মতো করি,